যুক্তরাজ্যের লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময়টা কাটিয়েছেন নিতান্তই সাদামাটাভাবে। মাকে ছেড়ে প্রবাসে দুঃখ, বেদনা আর বোবা কান্নায় চাপা পড়ে তার হাসি আনন্দ। তবু হাল ছাড়েননি দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করা থেকে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় পরিকল্পনা করে গেছেন নিরলসভাবে। দূরপ্রবাসে থেকেও দিক নির্দেশনা দিয়ে সুসংগঠিত করেছেন দলকে। নির্বাসিত জীবনে হার না মানা সংগ্রামের সুখ স্মৃতি নিয়ে এবার নিজ ভূমে লড়াই করবেন নতুন এক বাংলাদেশের জন্য। ১/১১ সরকারের কারা নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর বাধ্য হয়ে চিকিৎসার জন্য সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে যুক্তরাজ্যে আসেন তারেক রহমান। প্রথমে মরহুম কমরউদ্দিনের তত্ত্বাবধানে লন্ডনের সাউথ গেট এলাকায় একটি ভাড়া বাড়িতে উঠে ২০১৩ সাল পর্যন্ত লন্ডনের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। এরপর ওয়েস্ট লন্ডনের কিংস্টন এলাকার একটি ভাড়া বাড়িতে দেশে ফেরার আগ পর্যন্ত লন্ডন জীবনের বাকি সময়টুকু কাটান। জুমার নামাজ আদায় করতেন কিংস্টন জামে মসজিদে। এখানে খুবই সাদামাটা জীবনযাপন করতেন। অনেক সময় লন্ডনের পাবলিক বাসে চড়ে তার চিকিৎসকের চেম্বারে ও পরিবারের জন্য কেনাকাটা করতেন। লন্ডনে সুলভ মূল্যের দোকানে প্রায়ই কেনাকাটা করতেন বলে জনশ্রুতি রয়েছে। নিয়মিত হাঁটতেন কিংস্টন এলাকার পার্কে গিয়ে। বাংলাদেশ থেকে দলের নেতারা আসলে তাদের সাথে কিংস্টন এলাকার বিভিন্ন পার্কে ও হোটেল লবিতে মিটিং করতেন। কিছুটা সুস্থ হলে ২০১৩ সালে পূর্ব লন্ডনের ফরেস্ট গেইটের পালম ট্রি হলে ইউকে ও ইউরোপ বিএনপির প্রতিনিধিদের সাথে প্রথম সভা করেন। বিশেষ দিবসের পাশাপাশি ইফতার মাহফিলে যোগ দিয়ে তুলে ধরতেন তার আগামীর পরিকল্পনা। ২০১৪ সালের ৮ এপ্রিল লন্ডনের দি গ্রেট ওয়েস্টমিনস্টার হলে প্রায় ৮০০ বিভিন্ন পেশার বিশেষ অতিথির উপস্থিতিতে সেন্ট্রাল যুক্তরাজ্যে সিভিল সোসাইটির নেতাদের সাথে সভা করেন। এরপর পর্যায়ক্রমে অনুরূপ প্রায় ৫০টির বেশি সমাবেশে অংশ নেন। ২০১৭ সালের ১৫ই জুলাই চিকিৎসার প্রয়োজনে লন্ডন যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় দলের তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। তারেক রহমান বিভিন্ন সময়ে ব্রিটিশ পার্লামেন্ট সভা, যুক্তরাজ্যের মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের বৈঠকে অংশ নিতেন। পাশাপাশি ক্যামব্রিজ, অক্সফোর্ড ও কুইন মেরি ইউনিভার্সিটিতে কয়েকটি আন্তর্জাতিক সেমিনারে অতিথি হিসাবে অংশ নেন। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৭.৫ বছর পর ২০২৪ সালের ৮ই জানুয়ারি ফের লন্ডন গেলে প্রবাসী ছেলে তারেক রহমানের সাথে দেখা হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সে সময় খালেদা জিয়া ১৮ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। তারেক রহমান প্রতিদিন নিজ হাতে করে সহধর্মিণী ডাক্তার জোবাইদার রান্না করা খাবার মায়ের জন্য নিয়ে আসতেন। এরপর খালেদা জিয়া তারেক রহমানের বাসায় ফিরলে মাকে নিয়ে লন্ডন পার্কে বেড়াতে নিয়ে যেতেন। তারেক রহমান লন্ডন প্রবাসকালে জুমে ও টেলিফোনে নিয়মিত তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দিক নির্দেশনা দিতেন। সেখান থেকেই গেল ১৭ বছর দলের কার্যক্রম পরিচালনা করতেন। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় অনেক প্রেশার বাংলাদেশের আমাদের কর্মীদের উপরে নির্যাতন ছিল, তো ওই জায়গা থেকে উনি মনিটর করতেন। সবসময় অনেক ব্যস্ত সময় পার করতেন। উনার চলাফেরা পুরা এদেশে আমাদের নর্মাল একজন মানুষের মতো নর্মালভাবে শপিং করতে যাইতেন। উনি যে নিজে গাড়ি নিজে ড্রাইভ করতেন। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মা ও স্বজনদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করতেন। এছাড়া পরিবারের সদস্যদের নিয়ে কয়েকবার পবিত্র উমরা পালন করেন তারেক রহমান। গেল ১৬ই ডিসেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনে তাকে দেয়া বিদায় সংবর্ধনায় সার্বিক সহযোগিতার জন্য লন্ডন বিএনপির নেতাকর্মীর সহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসিফ খান, ডিভিসি নিউজ। অপেক্ষার পালা প্রায় শেষ, চলছে ক্ষণ গণনা। সময়ের অপেক্ষা মাত্র। ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল প্রস্তুতিও প্রায় সম্পন্ন। গুলশান কার্যালয়ে তার জন্য তৈরি করা হয়েছে আলাদা চেম্বার। বসবেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়েও। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা শেষ পর্যন্ত পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পরিবার নিয়ে উঠবেন ফিরোজায়। তারেক রহমানের এমন প্রত্যাবর্তনকে চলমান রাজনীতির জন্য ইতিবাচক, তবে চ্যালেঞ্জ রয়েছে বলেও মত বিশ্লেষকদের।
আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। প্রত্যাবর্তনের পথে কিছু কিছু কস্টলি অতীত থেকে যায়, কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না। তবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কস্টলি অতীতের ঝুলি আর জীবনের গভীরতম অভিজ্ঞতা নিয়ে। দীর্ঘ প্রায় 18 বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন তারেক রহমান। অধীর অপেক্ষায় লাখো কর্মী, সমর্থক, জনতা। তারেক রহমানের বাসভবনের জন্য ঠিক করা হয়েছে গুলশান এভিনিউর 196 নম্বর বাড়িটি, যেটির অবস্থান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাড়া করা বাসা ফিরোজার পাশেই। তবে বাড়িটি পুরোপুরি প্রস্তুত না হলে ফিরোজাতেই পরিবার নিয়ে উঠবেন তারেক রহমান। যদি এখানে কোনো কারণে যদি না থাকতে পারে, তাহলে ওনার মা সেই কথা চিন্তা করেই যে 3টা রুম ওখানে রেডি আছে, 3টা রুমে যেন স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, সে ব্যবস্থা করে গেছেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মূল কর্মস্থল হবে তারেক রহমানের। বেগম খালেদা জিয়া যে কক্ষটিতে বসতেন তার পাশেই প্রস্তুত আরেকটি কক্ষ, যাতে থাকবে ডিজিটাল যোগাযোগ সহ প্রযুক্তির ব্যবস্থা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়েও মাঝে মাঝে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দোতলায় একটি বিশেষ কক্ষ প্রস্তুত করা হয়েছে তার জন্য। গুলশানে নেওয়া হয়েছে আরেকটি নতুন অফিস। এখান থেকেই পরিচালিত হবে নির্বাচনী সব কার্যক্রম, থাকবে গবেষণা সেল। নতুন অফিসেও যাতায়াত থাকবে তারেক রহমানের। তারেক রহমানের জন্য শুধু বাসভবন আর কার্যালয়ের কক্ষ প্রস্তুত নয়, বরং তার প্রত্যাবর্তন ঘিরে বিএনপির সার্বিক সাংগঠনিক প্রস্তুতি চলছে জোরে সোরে। সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অবস্থান করবেন রাজধানীর 4 প্রবেশদ্বারে। দেশের পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সায়দাবাদ যাত্রাবাড়ি, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা কদমতলী বাবুবাজার ব্রিজ, উত্তরাঞ্চল থেকে আগতরা সাভার আমিন বাজার এবং মধ্যাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা টঙ্গী এলাকায় অবস্থান করবেন। 25শে ডিসেম্বর বেলা 12টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান। এরপর লাখো জনতার দেয়া অভ্যর্থনার মিছিলের মাঝখান দিয়ে তার গাড়িবহর যাবে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। এভারকেয়ারে যাওয়ার আগে 300 ফিট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে। এই মঞ্চ থেকেই শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তিনি। অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন। 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। এরপর তিনি দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে। এভারকেয়ার থেকে বিশ্ব রোড হোটেল রেডিসনের সামনে দিয়ে বনানী কাকুলি হয়ে গুলশান 2 নম্বর দিয়ে ফিরোজায় পৌঁছাবেন তারেক রহমান। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তারেক রহমানের এমন প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক, তবে চ্যালেঞ্জও আছে। তিনি সশরীরে আসবেন এবং তিনি যদি সুষ্ঠু নেতৃত্ব দিতে পারেন আগামী দিনে, তাইলে দল হিসাবে বিএনপি হয়তো আরও সুসংগঠিত হবে। দেশে আসার পরে আমি আশা করি যে তিনি জাতির নাড়ির খবরটা বোঝা, সেই চেষ্টাটা ওনাকে করতে হবে। বিএনপি সাম্প্রতিক সময় যে বক্তব্য, যে অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়েছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, আমাদের জন্য নতুন করে আশাবাদ হওয়ার এবং গণতন্ত্রের পথে যাত্রার পথের একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো। আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি, আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব, যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে নানা স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। সকল অনিশ্চয়তার সংশয় কাটিয়ে সর্বোপরি শেষ পর্যন্ত দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরাকে স্মরণীয় করতে এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত বিএনপি। বিশ্লেষকরা বলছেন তারেক রহমান দেশে ফিরলে রাজনীতির মোড় ঘুরে যাবে, তৈরি হবে নতুন সমীকরণ। একই সঙ্গে সবার প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটির শুরু হবে তার হাত ধরেই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনীতির টার্নিং পয়েন্ট মনে করছেন বিভিন্ন দলের নেতারা। তারা বলছেন স্বৈরাচারের পতনের পর মানবিক বাংলাদেশ গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে তাতে নতুন মাত্রা যোগ করবে তারেক রহমানের প্রত্যাবর্তন। তবে দীর্ঘ অনুপস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বড় চ্যালেঞ্জও আছে তার সামনে। আছে বিএনপিতে শৃঙ্খলা ফেরানোর কঠিন বিষয়ও। নানা কারণে এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমানের নাম। 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনি।
17 বছর ধরে সমমনা দলগুলো নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান করেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে নানাভাবে মূল্যায়ন করেছেন বিএনপির দুর্দিনের সঙ্গীরা। তিনি আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপিকে ব্যাপকভাবে উদ্দীপিত করার পাশাপাশি জনগণের মধ্যেও বিপুল প্রত্যাশা তৈরি করবে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান আগামী 25 তারিখ তিনি দেশে ফিরবেন, আমরা এটাকে স্বাগত জানাই। আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট যেহেতু একই দিন 12 ফেব্রুয়ারি, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য বড় একটা মাইল ফলক। সেখানেও তিনি নিশ্চয় একটা নেতৃত্বদায়ী ভূমিকা পালন করবেন। রাজনীতির মাঠে যারা প্রতিপক্ষ কিংবা সমান্তরাল যাত্রী ছিলেন তারাও স্বাগত জানাচ্ছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে। কেউ কেউ মনে করেন দীর্ঘ অনুপস্থিতি আর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তার সামনে অপেক্ষা করছে নতুন এক চ্যালেঞ্জ। সবকিছুকে সামনে রেখেই তাকে তার করণীয়, তার কলা কৌশল, তার স্ট্র্যাটেজি, তার টেকনিক এবং ট্যাকটিক্স তাকে নির্ধারণ করতে হবে। এনসিপির নেতারা মনে করছেন 5ই আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যে ধরনের অভিযোগ এসেছে সেই পরিস্থিতি থেকে তিনি দলটিকে বের করে আনতে পারবেন। বিএনপির যে তৃণমূলে এই মুহূর্তে যে বিশৃঙ্খলা বিরাজ করছে সেটা থেকে বের করার ক্ষেত্রে উনি অনেক সহায়ক হবেন এবং দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন। সবকিছু মিলে আমি মনে করি যে তার এই মুহূর্তে দেশে আসাটা সঠিক সময়ে তিনি আসছেন। প্রবীণ এই রাজনীতিক মনে করেন একদিকে গুরুতর অসুস্থ মা, অন্যদিকে দলের শৃঙ্খলা ফেরানো বড় চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমানের জন্য। মায়ের প্রস্তুত আছে, গুরুতর অসুস্থ তিনি, নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে দলের মধ্যে ঝামেলা চলছে, এখন পর্যন্ত সেগুলো নিষ্পত্তি হয়নি। অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার কাছে। যে মাটি থেকে একদিন নির্যাতিত নিপীড়িত হয়ে বিদায় নিতে হয়েছিল বিষাদগ্রস্ত হৃদয়ে, কালের পরিক্রমায় সেই মাটিতেই বীর দর্পে ফিরছেন তারেক রহমান। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের তৃণমূলের নেতাকর্মীরা। দেশের চলমান রাজনৈতিক সংকটময় মুহূর্তে তারেক রহমানের এই প্রত্যর্পণ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করেন সাধারণ মানুষ। তারেক রহমানকে নিয়ে জানিয়েছেন তাদের ভাবনার কথা, পাশাপাশি তার জন্য চেয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও। বৃহস্পতিবার স্বদেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে বিএনপির অগণিত সমর্থক, শুভনোদ্দায়ী কর্মী ও সাধারণ মানুষের। তারেক রহমান এমন এক সময় আসছেন যখন দেশ অস্থির এক রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা আর আসন্ন জাতীয় নির্বাচন, এমন সময় তার ফেরা রাজনীতির মাঠে গুরুত্ব পাচ্ছে বিশেষভাবে। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করে তৃণমূল বিএনপি। আগামী রাজনীতিতে দলের সাংগঠনিক কাঠামোতেও গুণগত পরিবর্তন হবে এমন আশাবাদের কথাও জানালেন কেউ কেউ। এই সময়ে ওনার আসাটা খুবই প্রয়োজন ছিল। উনি প্রয়োজনের তাগিদেই দেশের প্রয়োজনে উনি আসছেন। আমরা আনন্দ এবং আনন্দে আত্মহারা হয়ে আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিবে। দেশে গণতন্ত্রের বিকাশ ঘটবে, রাজনীতির বিকাশ ঘটবে। তারেক রহমানের ফেরা নিয়ে আগ্রহের কমতি নেই নাগরিক সমাজের মাঝেও। ভোটের অধিকার ফিরিয়ে আনতে তার এই ফেরা অনিবার্য ছিল বলছেন সাধারণ ভোটাররা। সে দেশে যদি একবার ফিরে, দেশের রাজনীতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। সব মিলেই এই মুহূর্তে তারেক রহমানের দেশে থাকাটা অবশ্যই জরুরি বলে আমরা মনে করি। আগামী দিনে দেশের মানুষের প্রত্যাশা পূরণে তারেক রহমান কি পদক্ষেপ নেবেন তা নিয়েও আগ্রহের কমতি নেই অনেকের। আসা তার দরকার, দল হিসাবে, দলের প্রধান হিসাবে আসাটা দরকার। যে বিগত দিনে আমরা যে কাদা চুরাচুরি এটা থেকে বের হয়ে আসে শুদ্ধ একটা বাংলাদেশ যেটা আমরা পাই, এটাই আমরা দেখতাম তারেক রহমানের উপর। গরিব দুঃখী বা অসহায় মানুষের একটা আসার জায়গা, যে বাংলাদেশের মানুষ হয়তো আবার আগামীর মতন পথে চলবে। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে দেশে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, তারেক রহমানের প্রত্যর্পণে তা স্বাভাবিক হয়ে আসবে এমন প্রত্যাশা তরুণ সমাজের। সব দল মত নির্বিশেষে আমরা একসাথে দেশকে একটা শান্তিপূর্ণ অবস্থায় দেখতে পাই। বর্তমানে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে যাইতেছে, এই অস্থিতিশীল পরিবেশ কিছুটা হলেও শান্ত হবে বলে আমি বেসিক্যালি মনে করি। তারেক রহমানের ফেরার খবরে বিএনপির কর্মী ও নাগরিকদের মাঝে যেমন উচ্ছ্বাস আছে, তেমনি আছে শঙ্কাও। সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এমন দাবি তাদের। তারে নিরাপত্তা দিতে হইব, দেশের স্বার্থ হইলে নিরাপত্তা দিতে হবে সরকারের থেকে।
সরকারের দমনপীড়নের মুখে 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। এরপর থেকে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই অবস্থান করছিলেন তিনি। খালিদ হাসান, ডিবিসি নিউজ। তারেক রহমানের আগমনের দিন ঢাকায় আয়োজিত সংবর্ধনায় চট্টগ্রামের 3 সাংগঠনিক জেলা থেকে যোগ দিচ্ছেন লাখো নেতাকর্মী। বন্দরনগরী থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রস্তুতিও ব্যাপক। এদিন তারেক রহমানের কাছ থেকে সাংগঠনিক দিক নির্দেশনা প্রত্যাশাও করছেন তারা। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে কাল দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। তার আগমন ঘিরে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আজকেই বন্দরনগরী ছাড়ছেন বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামের 3টি সাংগঠনিক জেলা, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা, থানা ও সাংগঠনিক ইউনিট থেকে যোগ দিচ্ছেন লাখো নেতাকর্মী। ট্রেন, লঞ্চ, বাস সহ নানা মাধ্যমে যোগ দেবেন নেতাকর্মীরা। আমরা ব্যাপকভাবে আমাদের নেতা কর্মীদেরকে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা আমরা করতেছি এবং নিজের উদ্যোগে নিজের ব্যক্তিগত গাড়িরও অনেক নেতা কর্মী ওখানে। বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিতে আসছেন ঢাকায়। তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অবসান হবে বলে মনে করেন নেতাকর্মীরা। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী, মিরসরাই, সীতাকুণ্ড এবং সাগরদ্বীপ সন্দ্বীপ সকল স্তরের নেতাকর্মীরা মুখিয়ে আছে ওই মহেন্দ্রক্ষণে উপস্থিত হওয়ার জন্য। দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান নেতাকর্মীদের সাংগঠনিক দিক নির্দেশনা দেবেন এমন প্রত্যাশাও নেতাদের। শুধু দল না, তিনি আমাদের দলের নেতা ঠিক আছে, কিন্তু তিনি এখন পুরো বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের মানুষের যে প্রত্যাশা, আমরা আশা করছি সেই প্রত্যাশা তারেক রহমান পূরণ করতে পারবেন। বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র গঠনে উনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন, যেমনি রেখেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। রাষ্ট্র ব্যবস্থা সহ সবকিছু নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা, যেগুলোর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম এতদিন, আমাদের দলের নেতা যে ত্যাগ স্বীকার করছেন সেটার একটা বার্তার জন্য যাচ্ছে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপি নেতারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বড়দিন উদযাপনে প্রস্তুত দেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা। যিশুর আগমনকে আলোকময় করতে এরই মধ্যে গির্জা, ঘরবাড়ি, পাড়া মহল্লা সাজানো হয়েছে বর্ণিল সাজে। দেশ থেকে দূর হবে সকল প্রকার হানাহানি, যিশুর কাছে এই প্রার্থনা খ্রিস্ট ধর্মাবলম্বীদের। উৎসব নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত ফুরলেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ে বিরাজ করছে সাজ সাজ রব। শেষ মুহূর্তে চলছে আলোকসজ্জা, আলপনা সহ নানা কারুকাজ। ঐতিহ্য অনুযায়ী পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে গোশালা। বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হচ্ছে গির্জাগুলো। 24 তারিখ রাতে খ্রিস্টজাগ অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। আমরা বিশ্বাস করি এরকম একটা 25শে ডিসেম্বরে তিনি আবার জন্ম নেবেন আমাদের ত্রাণকর্তা হিসেবে। ঘর বাড়ি সাজিয়েছি, গোশালা সাজিয়েছি। 25শে ডিসেম্বর আমি প্রভু ঈশ্বরের কাছে এসে প্রার্থনা করব। সব ধর্মের মানুষ নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি পালনের আশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। দেশে শান্তি নেমে আসুক এবং সকল ধর্মের মানুষ আমাদের সাথে এই উৎসবে যেন সহযোগিতা করতে পারেন। আমাদের দেশের জন্য আমরা শান্তি কামনা করব, কারণ যীশু খ্রিস্ট হচ্ছেন শান্তির উৎস। বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ইতিমধ্যে গির্জা কমিটির সাথে মতবিনিময় সভা করেছি এবং আমাদের প্রয়োজনীয় সংখ্যক অফিসার এবং ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি। আনন্দ উৎসাহে এই বড়দিন পালিত হবে এবং মেহেরপুর জেলা পুলিশ সবসময় তাদের সাথে রয়েছে। এদিকে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিনের উৎসব পালিত হয়েছে। বাংলাদেশ ইউথ ফার্স্ট কনসার্নস গোপালগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে নানা বয়সের নারী পুরুষ এতে অংশ নেন। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। অসচেতনতা আর অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট। জমে থাকা ময়লার হোটেল মোটেলের বর্জ্য নানাভাবে সাগরে মিশে ছড়াচ্ছে দূষণ। বিড়ম্বনা পোহাতে হচ্ছে পর্যটকদের। নেতিবাচক প্রভাব পড়ছে সাগর কেন্দ্রিক পর্যটনে। ব্যবসায়ীরা জানাচ্ছেন কার্যকর কোনো পদক্ষেপ নেই প্রশাসনের, যদিও জমে থাকা ময়লা দ্রুত সরিয়ে ফেলার কথা বলছে স্থানীয় প্রশাসন। একপাশে সীমাহীন নীল জলরাশি, অন্য পাশে পাহাড় জুড়ে সবুজের মিছিল। পাহাড় সাগরের এই মিলনের দেখা মেলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে।
কিন্তু অসচেতনতায় চাপা পড়ছে সৈকতের নান্দনিক সৌন্দর্য। এই দৃশ্য সৈকতের সুগন্ধা পয়েন্টের। দীর্ঘদিন ধরে জমে আছে প্লাস্টিক বর্জ্য, ডায়াপার, ডাবের খোসা, গাছের গুঁড়ি, টিস্যু পেপার সহ নানা ধরনের ময়লা আবর্জনা। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, কবিতা চত্বর থেকে কলাতলি পর্যন্ত চোখে পড়বে একই দৃশ্য। পরিবেশটা নোংরা, এই পরিবেশটা যদি একটু ঠিক করা যেত তাহলে একটু ভালো হতো। ময়লা আবর্জনাগুলো এখানে ফেলতেছে, হ্যাঁ, এই জিনিসটা এরা যদি না করে তাহলে এত ময়লা আবর্জনা হয় না। আমাদের উচিত যে আমরা ঘুরতে আসছি জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে রাখা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ন্ত্রিত ও অব্যবস্থাপনায় চলছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পর্যটন ব্যবস্থা। বিচ এরিয়াতে যে হোটেলগুলো আছে এবং ওখানকার যারা হকার, সামগ্রিক ব্যবসায়ীরা রয়েছে, তারাও সারাদিন ব্যবসা করে কিন্তু হোটেলের এগুলো ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না, কারণ তাদের বিরুদ্ধে কোনো জরিমানা হয় না বা তাদের জন্য কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থা নাই। অস্বাস্থ্যকর পরিবেশ, পলিথিন এবং অনিয়ন্ত্রিত দোকানপাট, এগুলার ব্যাপারে প্রশাসন এবং লোকাল প্রতিনিধি যারা আছে তাদেরকে আগে আসতে হবে। ময়লা আবর্জনা অপসারণের ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসন বললেও স্থায়ী সমাধানের উদ্যোগ এখনো আটকে আছে আলোচনায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, আজকেও করেছি এই পৌরসভার ইন্সপেক্টর মহোদয়কে, এবং আমরা টুরিস্ট পুলিশ সেখানে আমরা টিম পাঠিয়েছি। আমরা বলেছি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং এগুলিকে স্থায়ী সমাধানের জন্য একটা স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করার জন্য। প্রত্যেকটা কিটকোট চেয়ারের পিছনে বালতি দিয়েছি ডাস্টবিন হিসেবে যাতে তারা ব্যবহার করে। তো পর্যটকরা যদি এখানে দায়িত্বশীল আচরণ করেন তাহলে আশা করি বিচ জঞ্জাট মুক্ত থাকবে। তবে আসার কথা 30 ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে বড়দিনের রং লেগেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। গির্জাগুলোতে চলছে সাজসজ্জার কাজ। শিশুরা ব্যস্ত ক্রিসমাস ট্রি সাজানোয়। ক্রিসমাস বল, ঢোল কিংবা নানা রঙের পুতুল দিয়ে রঙিন করে তুলছে বড়দিনের গাছ। ঘর সাজানো, নতুন পোশাক কেনাকাটা, উপহার নিয়ে আনন্দের ব্যস্ততার মাঝে ঘরের নারীরা ব্যস্ত ক্রিসমাস কেক সাজানো ও অতিথিদের বরণ করে নিতে। চট্টগ্রামে বড়দিন উপলক্ষে রাত 9টায় ও 12টায় দুটি মূল প্রার্থনার আয়োজন করা হয়েছে। পরদিনও নানা আয়োজনে মুখর থাকবে গির্জা প্রাঙ্গণ ও খ্রিস্টান পাড়া মহল্লা। এছাড়া 5 তারকা হোটেলগুলোতে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মধ্যরাত থেকেই আমাদের সেই বড়দিনের প্রার্থনা অনুষ্ঠান শুরু হয়, বড়দিনের খ্রিস্টজাগ। তাহলে আগামীকাল আমাদের সেই রাত 9:30টায় একটি প্রার্থনা অনুষ্ঠান বা খ্রিস্টজাগ রয়েছে এবং মধ্যরাতে রাত 12টায়ও আমাদের আরেকটি সেই প্রার্থনা অনুষ্ঠান রয়েছে। পৌষের কনকনে শীতের প্রভাব পড়েছে প্রকৃতিতে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য কাছাকাছি ও উত্তরের হিমশীতল বাতাসে শীত অনুভূত হচ্ছে বেশি। ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। স্থবির হয়ে পড়েছে জনজীবন। আয় রোজগারও কমে এসেছে দিনমজুরদের। এদিকে ঠান্ডার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নেমে এসেছে 11.4 ডিগ্রি সেলসিয়াসে। রাতভর বৃষ্টির মতো ঘন কুয়াশা ঝরে। ঘন কুয়াশার কারণে সড়ক ও রেলপথে যানবাহন ধীরে চলছে। কনকনে ঠান্ডায় বিপাকে কুড়িগ্রামবাসী। জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে কনকনে ঠান্ডায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন। পঞ্চগড়ে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে নাস্তানাবুদ মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন একই তাপমাত্রা থাকার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ আরও বাড়তে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। ঠাকুরগাঁয়ে প্রচুর ঠান্ডা, যা কুয়াশা, রাস্তাঘাট কিছু দেখা যায় না। প্রচুর ঠান্ডা, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। কুড়িগ্রাম জেলাতে কুয়াশা পড়তেছে, গাড়ি চালাইতে পারতেছি না ঠান্ডার কারণে। খুব ঠান্ডা, ছোট বাচ্চাদের অসুবিধা বেশি। পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সকাল 6টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির ডিজিএম জানান, মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। সকালের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় পাটুরিয়া প্রান্তে 4টি ও দৌলতদিয়া প্রান্তে 6টি ফেরি নোঙর করে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে আটকে থাকা যাত্রীবাহী বাস, ট্রাকের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। শীতের শুরুতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায়। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ঠিকমতো ওষুধ না পাওয়ায় অভিযোগও রয়েছে। স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দৃশ্য এটি। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। শীত শুরু হতেই প্রতিদিনের চিত্র এমনই। চলতি মাসের সদর হাসপাতাল থেকে প্রায় 1400 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি থাকছেন। এছাড়া বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন 300 থেকে 400 জন। ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। টাকা ছাড়া ক্যানুলা না করা, সময়মতো চিকিৎসক ও ওষুধ না পাওয়ার মতো অভিযোগ রয়েছে স্বজনদের। ডাক্তার বলেছে আসবে দুপুরবেলা, একটু বসার মতন জায়গা এখানে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। এখানে যে নার্সরা কর্মরত আছেন বাইরে থেকে কিনে এনে দিচ্ছি, সেগুলা আমাদের দিয়ে দিচ্ছে। চিকিৎসা তো নার্সরা করছে, তারপরও ক্যানেলা দিত, টাকা নিচ্ছে। তো ভর্তি করার পরে এখনো তো ডাক্তার এখন আসেনি, তো ডাক্তার না নিলে ট্রিটমেন্ট না নিলে চিকিৎসা কিভাবে বুঝবো? বেডের তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ হওয়ায় ব্যাহত হচ্ছে সেবার মান। আমাদের হসপিটালের ধারণ ক্ষমতা চেয়ে অনেক গুণ 5-7 গুণ বেশি। 2 থেকে 3 জন নার্স এখানে ডিউটি করছি। 13টা বেড সেখানে যদি আমাদের 120-30 টাকা রোগী যদি সর্বক্ষণ থাকে তাহলে তো আমরা আর পাচ্ছি না। সংকট আর সামর্থ্যের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ডাক্তারের সংকটের কারণে কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য সেভাবেও কিন্তু আমরা ডাক্তার দিতে পারছি না। আমরাও স্বীকার করছি যে এখানে কিছুটা সময় মতো আমরা ওইভাবে অ্যাটেন্ড করতে পারতেছি না। তবে আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত ডাক্তার আসলে আমরা এই যে গ্যাপ আছে এটা পূরণ করতে সক্ষম হব। শীতের শুরুতেই ডায়রিয়ার এমন বিস্তার চিন্তায় ফেলছে জেলাবাসীকে। ডিবিসি নিউজ ডেস্ক। ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে দিনাজপুরের হিলি বন্দরের পাইকারি বাজারে। গত শনিবার ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয় 70 থেকে 75 টাকা কেজি। 5 দিনের ব্যবধানে অর্ধেক কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। অন্যদিকে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকায়। এদিকে দেশি মুড়ি কাটা পেঁয়াজ দাম কমে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, যা 4 দিন আগে বিক্রি হয়েছিল 80 থেকে 90 টাকায়। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। হিলি কাস্টমস জানিয়েছে, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 2155 টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।